প্রথমেই যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে আছেন, বা ছাত্রের বাইরেও কিছু ভাই পরামর্শ দিয়েছেন, অনেকগুলো বিষয়ে পরামর্শ, অনেকগুলো বিষয়ে প্রশ্ন করেছেন। তো এই বিষয়ে সব কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে। অলরেডি দুইজন বলেছেন ছাত্র শিবিরের আর ছাত্র দলের। প্রথম হচ্ছে আগামী 12 তারিখ আমাদের গুরুত্বপূর্ণ দুটো নির্বাচন, আমরা সবাই জানি, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে। এই দুটো নির্বাচন বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে ইনশাল্লাহ। অতীতে একসাথে এই ধরনের দুটো নির্বাচন হয়নি। আর বিশেষ করে 14, 18 এবং 24-এর নির্বাচনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ যেটি 12 তারিখ, সেটি বাংলাদেশের ইতিহাসের বাকবদলের নতুন একটি মাইলস্টোন হবে আমরা আশা করছি। 300 জন এমপি বা পার্লামেন্ট মেম্বার পাস করবেন, যাদের হাতে এই প্রশ্নগুলোর উত্তর তারা খুঁজে বের করবে, নির্দেশনা তারাই দেবেন। আর একই সাথে যে গণভোটটা হবে, সেই গণভোটে দীর্ঘ প্রায় 8 মাসের মতো, 2025-এর ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে অক্টোবর, এই মাঝামাঝি সময়ের মধ্যেই আমাদের সংস্কারের প্রস্তাবটা হয়েছে এবং জুলাই চার্টার যেটা হয়েছে, যেটার আইনি ভিত্তি হবে গণভোটের মাধ্যমে। এই সবগুলো প্রশ্নের উত্তর সেখানে আছে। মানে একটি দেশের জন্য যে নির্দেশনা, যে নীতিমালা, যে টেকনিক এবং ট্যাকটিক্সগুলো, তার প্রিন্সিপালগুলো সেখানে আছে। এবং গণভোট যদি আমরা পাস করতে পারি, হায়ের মাধ্যমে বিজয়ী হয়, তাহলে একটা বড় সমস্যার সমাধান হবে, মানে আইনি ভিত্তি তার পাবে। সেই আইনি ভিত্তিকে বাস্তবায়ন করার জন্য যে 300 জনকে আমরা পাস করব, তারা কোন মানের হবেন, কোন চিন্তার হবেন, তারা কতটুকু দেশপ্রেমিক হবেন, কতটুকু দক্ষযোগ্য হবেন, এটা ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা। ভোট পাস হইল, ভালো লোকও পাস হলো, দেশপ্রেমিক লোক পাস হলো, কমিটমেন্ট দেয়, কমিটমেন্ট রাখে এমন লোক পাস হলো, তাইলে জাতি একটি চমৎকার ভবিষ্যৎ আমরা পাবো গিয়ে। মুঠা দাগে এটা হচ্ছে আমার কথা। আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ম্যানিফেস্টো নিয়ে প্রথম কয়েকটা কাজ করেছি। একটি হচ্ছে যে আমরা জনতার ম্যানিফেস্টো নামে 3 সপ্তাহের জন্য এটা আহ্বান জানিয়েছিলাম যে যে যতটুকু পারেন আপনাদের পরামর্শগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমরা চাই যে আপনাদের পরামর্শ নিয়ে ম্যানিফেস্টোটা করা উচিত। আমরা 3টা মোটা দাগে সেটাকে ভাগ করেছিলাম, যে জাতীয় সমস্যাগুলো সামনে রেখে কিছু পরামর্শ আসবে, এটা হচ্ছে রিজিওনাল বিভিন্ন বিষয়গুলো নিয়ে পরামর্শ আসবে, আর এটা হচ্ছে আপনার এলাকা ভিত্তিক বা আসন ভিত্তিক আপনি পরামর্শ দেবেন, বা বিশেষায়িত কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন। এবার 3 থেকে 4টা মোটা দাগে আমরা ভাগ করেছিলাম, যেখানে আলহামদুলিল্লাহ প্রায় 34,000-এর মতো পরামর্শ আসছে বিভিন্নভাবে আমাদের কাছে আসছে। আমাদের আর্কাইভসে আমরা এগুলো রেখেছি। এর আলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোটাকে সাজিয়েছি। এই যে কথাগুলো আপনারা জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, বা আপনাদের প্রত্যাশা, আমাদের ম্যানিফেস্টোতে আমরা চেষ্টা করেছি সব কিছুকে ইনক্লুড করার জন্য। যেমন একটা মৌলিক বিষয় হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, মৌলিকভাবে দুটাকে আমরা বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা ডিসেন্ট্রালাইজেশনের চিন্তা করেছি, যে আমরা নতুন হাসপাতাল করা লাগবে না, আমাদের যে হাসপাতালগুলো আছে বিভাগীয় শহরে বা জেলা শহরে, এগুলোকেই আমরা বিশেষায়িত হাসপাতালে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে দুর্নীতিমুক্ত যদি করা যায়, ইনভেস্ট করা যায়, বিশেষজ্ঞ শিক্ষক, ডাক্তার এবং প্রয়োজনীয় অ্যাপারেটাসগুলো দেওয়া যায়, তাহলে এটা সম্ভব। যে বোনটা যারা বললেন যে আমার কোস্টাল এরিয়া থেকে বা খুব দূরবর্তী এলাকা থেকে একজন রোগী আসতে আসতে রাস্তায় মারা যায়, মারা যাবে কেন? ছোট্ট একটা দেশ, আমাদের ডিস্টেন্স খুব বেশি না, চাইলে আমরা সেটা পারি যদি আমাদের হাসপাতালগুলো আমরা করতে পারি, আমাদের ইউনিভার্সিটিগুলোকে, আমাদের কলেজগুলোকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা এভাবে করতে পারি ঢাকা কেন্দ্রিক এই যানজট, এই সমস্যা সমাধানের জন্য। তো এই ধরনের একটা বৃহৎ আকারের পরিকল্পনা আমরা রেখেছি, যেটার জন্য খুব বড় বাজেট লাগবে না, মোটামুটি একটা বাজেট দিয়ে এটা সম্ভব আমরা দেখেছি। আমরা ঢাকাতে পৃথিবীর মানে সবচেয়ে বড় একটা মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছি, আপনারা দেখেছেন, হয়তো শুনেছেন, পলিসি পেপার, আমরা সেটা বলেছি। গত 20 তারিখ আমরা পলিসি পেপার সেখানে দিয়েছিলাম। 19টা বিষয়ের উপর ছিল, 6টা বিষয় আমরা পলিসি পেপার দিয়েছি, বাকিগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব। তো সেখানে আমরা বলেছি যে হলি ক্রস কলেজ সহ এই কলেজগুলোকে নিয়ে, মহিলা কলেজগুলোকে নিয়ে একটা বড় আকারের বিশ্ববিদ্যালয়, ওয়েন্স ইউনিভার্সিটি করা সম্ভব। এই ইনফ্রাস্ট্রাকচার দিয়েই, এটাকে সেট আপ রেখে এটা করা সম্ভব। এইভাবে কিছু বিদ্যমান যা আছে সেটাকে সামনে রেখে আমরা দিয়েছি। মেগা প্রজেক্টের নামে যাতে লুটপাটের অভিযোগ না আসে, বরং
প্রকৃত সার্ভিসটা দেওয়া সম্ভব হয়। আমাদের মেইন ফোকাস আমরা করেছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, যেহেতু এটি একজন ব্যক্তির বা একজন নাগরিকের তার মৌলিক অধিকার, সেটা যদি আমি এনশিওর করতে পারি তাহলে একটা জাতি তার মূল জিনিসটা সে পেয়ে যাচ্ছে গিয়ে। এর সাথে আমরা বেকারদের ব্যাপারে আসছে, আমাদের শিক্ষিত তরুণদের ব্যাপারে আসছে। আমরা এখানে মৌলিকভাবে কয়েকটা বিষয় প্রস্তাব করেছি। সেটা হচ্ছে যে আমরা বেকারদেরকে বেকার ভাতা দেব না, এবং বেকারদের দক্ষতা যোগ্যতার উন্নয়ন ঘটিয়ে আমরা তাদের হাতে আমরা কাজ দেব। আমরা কার্ড দেব না, আমরা কর্ম দেব, কাজ দেব, যাতে সে আত্মসম্মান নিয়ে মর্যাদাবোধ নিয়ে সে কাজ করতে পারে। এটার জন্য আমাদের একটা বিশেষায়িত পরিকল্পনা আছে যে বিভিন্ন জেলাগুলোতে এই ধরনের যারা যুবক তরুণরা আছেন তাদের জন্য তাদের দক্ষতা যোগ্যতা বৃদ্ধি, সেটা ভাষাগত দক্ষতা হোক বা অন্য দক্ষতা হোক, তাদেরকে আমরা দেব। এই ক্ষেত্রে আমরা তাদের জন্য যে সমস্ত সাপোর্ট দেওয়া উচিত সেটা দেব। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাবেন, উচ্চশিক্ষার জন্য যাবেন দুনিয়ার সেরা ইউনিভার্সিটিগুলোতে, তাদের জন্য আমাদের একটা প্রস্তাব আছে। আমরা দেখেছি সেখানে খুব বড় অঙ্কের টাকা লাগে না, মোটামুটি একটা সাপোর্ট দিলে এই সমস্ত ছাত্রছাত্রীদের যারা উচ্চশিক্ষা বা হাইয়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চান তাদেরকে দেওয়া সম্ভব। অর্থাৎ বেকার ভাতা দিয়ে তাকে কর্মক্ষম না করে তাকে কর্মঠ করা উচিত, তার দক্ষতা যোগ্যতার বিকাশ সাধিত উচিত, সে যাতে আত্মসম্মান নিয়ে সে তার ভবিষ্যৎটা গড়তে পারে। এভাবে আমরা আমাদের ম্যানিফেস্টোটাকে সাজিয়েছি তিনটা ভাগে। একটা হচ্ছে খুব শর্ট ম্যানিফেস্টো, যেখানে হয়তো 5-7 পৃষ্ঠার মধ্যে সবগুলো পয়েন্টস সেখানে থাকবে। আর এটা হচ্ছে একটু এলাবোরেটলি থাকবে, একটু ডিটেলস থাকবে, সেটা হয়তো 50-60 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠার মতো হবে। আর এই টোটালটা কীভাবে বাস্তবায়িত হবে তার ইনস অ্যান্ড আউটস এই সবগুলো ডেসক্রিপশন দিয়ে একটা বড় আছে, যেটা আমাদের ওয়েবসাইটে থাকবে গিয়ে। উদ্দেশ্য এটাই যে যারা গবেষণা করবেন, যারা সমালোচনা করবেন বা কিছু বলতে চান, তারা যাতে পুরোটা দেখতে পারে। এইভাবে আমরা আগামী ফেব্রুয়ারির 1 তারিখ আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই ম্যানিফেস্টোটা লঞ্চ করবো ইনশাল্লাহ। আমরা একটা প্রস্তাব দিয়েছি ইসিকে যে একই দিনে যাতে সব রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোটা প্রকাশ করেন। এই কারণে যে এটা বলার যাতে স্কোপ না থাকে একজন একটা দেখে আরেকজন কপি করেছেন, এটা যদি ইসি করেন ভালো, নাইলে আমরা আমাদেরটা 1 তারিখ আপনাদের দাওয়াত পাবেন ইনশাল্লাহ, যেখানেও আমরা সেটা করবো গিয়ে। আমি কথা বাড়াচ্ছি না, যেহেতু এখানে যুবক তরুণরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, যারা আমাদের জুলাইয়ের চেতনাকে ধারণ করি আমরা সেই জুলাইকে সামনে এগিয়ে যেতে চাই। একটি নিরাপদ, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্যে এই সব কিছুর পরেও এটা না হতে পারে। এই কারণে যদি আমাদের মন মগজ চিন্তা চেতনায় আদর্শে মননে চরিত্রে পরিবর্তন আনতে না পারি, একটি ভালো ব্যবস্থা, একটি ভালো কনস্টিটিউশন নিঃসন্দেহে আমাদের প্রয়োজন, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য ভালো মানুষ না হলে এটা সম্ভব নয়। কনস্টিটিউশন তো ছিল, কিন্তু কি পেয়েছি আমরা? শেখ হাসিনার যুগে কনস্টিটিউশন তিনি তো করেছেন, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট তিনি করেছেন, বা আরও যারা ছিলেন করেছেন। কি আমরা কি পেয়েছি? কারণ যখন ক্ষমতার এই ঘৃণ্য মানসিকতা মানুষের মধ্যে পেয়ে বসে, তখন এই সব কিছুই তার কাছে হার মানে কি। আমরা যাতে ভালো মানুষ হই, আমরা যাতে মানবিক একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা যাতে আমাদের মন মগজ চিন্তা চেতনার মধ্যে যেটা বলবো সেটা করার দৃঢ়তা যাতে আমার মধ্যে থাকে, এই আদর্শিক এবং মানবিক মূল্যবোধটা যাতে আমি ধারণ করি, আমার যাতে জবাবদিহিতার অনুভূতি থাকে, এই অনুভূতি শূন্য একজন মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না। আমাদের সমাজে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 24-এর এই বিপ্লব আমাদেরকে কতটুকু পরিবর্তন করেছে। এখনও বাংলাদেশে ক্রাইম হচ্ছে, এখনও খুনাখুনি হচ্ছে, এখনও ধর্ষণ হচ্ছে, যেটা কথা বললেন বোনরা বলেছেন। এগুলো হওয়ার কারণ হচ্ছে এটা, আমরা মন থেকে ভিতর থেকে পরিবর্তন হচ্ছে নাকি। শুধু একটা সিস্টেম আমাদেরকে ভালো মানুষ করবে না, ভালো একটা দেশ করবে না। ভালো সিস্টেমের পাশাপাশি ভালো মানুষটা হওয়া লাগবে। এই ভালো মানুষ হওয়ার জন্য আমাদের আদর্শ, আমাদের মূল্যবোধ, আমাদের ধর্মীয় শিক্ষা, আমাদের পারিবারিক যে শিক্ষা, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যে শিক্ষা নিচ্ছি, সেটার বাস্তব প্রতিফলন আমাদের চিন্তা চেতনা এবং চরিত্রের মধ্যে থাকতে হবে। তাইলেই সম্ভব একটি ভালো বাংলাদেশ করা। উন্নত দেশগুলো তো তারা এই সিস্টেমটা তারা শিখাচ্ছেন। হতে পারে তারা হয়তো আদর্শিক দিক থেকে তারা একটা যে আদর্শ তারা লালন করে না কেন, তাদের স্কুল থেকে একদম প্রাইমারি প্রাইমারি এডুকেশন থেকে আরম্ভ করে প্রত্যেক ক্ষেত্রেই এই নৈতিকতার শিক্ষা থাকে, মানবিক শিক্ষাটা থাকে, যাতে একটা শিশু সে শিখে উঠে যে কীভাবে সে একজন ভালো মানুষ হবে, ভালো নাগরিক হবে, পরস্পরের প্রতি সম্মান এবং মর্যাদাবোধের জায়গা থেকে সে ভূমিকাটা পালন করে, যেটা আমাদের নেই। এই যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা আসছে এই কারণে যে সার্টিফিকেট দিয়ে আমাদের কোনো রেজাল্ট আসছে না। সার্টিফিকেট তো অভাব নাই, একই ব্যক্তি অনেক সার্টিফিকেট নিচ্ছে, নিতে হচ্ছে না। এই যে ডাক্তারের কথা বলছেন, আপনারা ডাক্তার এগুলো করছেন, আমি নিজে দেখেছি। ডাক্তার বললেন আমাকে, আমার এক আত্মীয়, তার
চিকিৎসার জন্য ক্যান্সার হয়েছে, থেরাপি দিতে হবে, অমুক এতটা থেরাপি লাগবে, আর অমুক ইয়ে থেকে কি বলে এটা ঔষধ যেখান থেকে কিনে ফার্মেসি থেকে নিতে হবে। তো বাইদে ভাই সেই ফার্মেসি থেকে যে রেটটা পেলাম, পাশের একটা ফার্মেসিতে গেলাম 5,000 টাকা কম। জিজ্ঞেস করলাম ভাই ঘটনা কি, এখান থেকে বলছে কেন, ওনাকে আমরা 5,000 টাকা দিই পার কোর্সে। ক্যান্সার জানেন আপনারা, ক্যান্সারের 5টা 10টা থেরাপি দিতে হয়। একজন প্রফেসর, তিনি সরকারি চাকরি করেন, প্রাইভেট একটা হাসপাতালে তিনি মাসে মিনিমাম 4-5 লাখ টাকা আনেন। আমি জিজ্ঞেস করলাম সেই চেয়ারম্যান সাহেবকে হাসপাতালে, এরপরে শুধু ঔষধের জন্য তিনি 5,000 টাকা নেন সেই হাসপাতাল থেকে, ফার্মেসি থেকে। এবং আমরা কেন সেই ফার্মেসি থেকে আনলাম না, তিনি রাগ করলেন, খুব বললেন যে আমি আর আপনাদের চিকিৎসা করবো না, যেহেতু আমি বিপদে পড়েছি। বাধ্য শেষ পর্যন্ত ওনার কথা মতো সেই 5,000 টাকা বেশি যে ফার্মেসিতে সেখান থেকে নিলাম, যেহেতু পার কোর্স তিনি 5,000 টাকা। এই যে হীন মানসিকতা কতটুকু নিচের একজন মানুষ, তিনি এফসিবি, তিনি বড় ডাক্তার, অন্যতম বড় ডাক্তার সেই শহরের তিনি, এবং সরকারি চাকরি করেন, প্রাইভেট প্র্যাকটিস করেন, নট লেস দেন তার 20-25 লাখের কম তার ইনকাম হয় না। এরপরই 5,000 টাকার জন্য একজন রোগীর কাছে তিনি নিচ্ছেন গিয়ে, নট 5,000 টাকা, 5টা কোর্স নিলে তিনি 25,000 টাকা, 25,000 টাকা কি আসে যায়, তার একদিনের ইনকামই হচ্ছে 50,000, 1 লাখ টাকা। তো এই যে মানসিকতার পরিবর্তনটা না হলে একটা জাতি আমরা বাঁচতে পারবো না। ইতিহাস আমাদেরকে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, তার কারণ ছিল এটা। তার অগ্রগতি ছিল, বিপুল অগ্রগতি তারা অর্জন করে সেই সমস্ত জাতিগুলো, অতীতের জাতিগুলো দেখবেন সায়েন্সের দিক থেকে, টেকনোলজির দিক থেকে, বিভিন্ন দিক থেকে, কিন্তু নৈতিকতার মানদণ্ডে, আদর্শিক মানদণ্ডে, মূল্যবোধের মানদণ্ডে, মানুষের প্রতি সম্মান মর্যাদাবোধের মানদণ্ডে তারা পশুর চেয়ে অধম হয়েছে। তাদের এই বিশাল অট্টালিকাগুলো আর তাদের এই বিশাল উন্নতি তাদেরকে রক্ষা করতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। আমরা মনে হচ্ছে ইতিহাসের সেই আস্থা করে নিক্ষিপ্ত অবস্থায় চলে যাচ্ছে মনে হচ্ছে। এই বিষয়টিকে ভাবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের যুবক তরুণদেরকে। সামনের বাংলাদেশ আপনাদের হাতেই, আগামী নেতৃত্ব আপনাদের হাতেই। এই নেতৃত্ব তারাই দিবেন যারা দক্ষতার, যোগ্যতার পাশাপাশি নৈতিকতার মানদণ্ডে আমরা উত্তীর্ণ হতে পারবো। আমরা একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ করার জন্য চেষ্টা করছি। যে পরামর্শগুলো আসছে, যে সাজেশনগুলো আপনারা দিয়েছেন, যে প্রশ্নগুলো করেছেন, এটা সমস্ত বাংলাদেশের এই প্রশ্ন আমরা পাচ্ছি, রেগুলার আমরা পাচ্ছি। আমরা যাতে এই দায়িত্বটি সবাই মিলে পালন করতে পারি নতুন বাংলাদেশ করার জন্য। আমি আবারও বলবো, একটি নিরাপদ এবং একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করি। আমি আবারও ভয়েস নেটওয়ার্ক সহ যারা এখানে উদ্যোক্তা আছেন, আলোচক যারা আছেন, কথা বলেছেন আর কথা বলবেন, আপনারা যারা এখানে বলেছেন, সবাইকে যাতে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সবার জন্য যাতে বাংলাদেশ হয়, সবার বাংলাদেশ যাতে এটি হয়, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।